বলবে তুমি শুনবো আমি মনটা উজাড় করে মুখোমুখি হবে কথা নয়কো অগোচরে আজ শুধু কাটবে সময় তোমার আমার দেখো দেখো সেন্স অফ হিউমার দেখো দেখো সেন্স অফ হিউমার দেখো সেন্স অফ হিউমার Welcome to the set of Deco Sense of Humor. প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে থাকছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যে আপনাদের কাছে আরও অনেক প্রিয়। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা বারবারের মতো এবারও আমি প্রকাশ করতে চাই। এই মুহূর্তে ডেকো সেন্স অফ হিউমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি অনুষ্ঠান। আপনারা যে ভালোবাসায় সিক্ত করেছেন এই অনুষ্ঠানকে, তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ বহুল প্রতীক্ষিত একজন গেস্টকে আমি স্টেজে আনবো, সেটে আনবো, যার জন্যে অসংখ্য ভক্ত দেশ বিদেশ থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বহুবার, তাকে যেন আমি ডেকো সেন্স অফ হিউমারে ডাকি। আমি দর্শককে ইনফরমেশন দিতে চাই, তাকে আমি বহুবার ডেকেছি। আমার ভাগ্য এবং তার সংস্পর্শ একসাথে মেলেনি। শেষ তার আসবার যেদিন কথা ছিল, তিনি সেই দিনই অ্যারেস্ট হয়েছিলেন। তিনি সঙ্গীতের রাজপুত্র, মহাতারকা, জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। থ্যাংক ইউ। ভাই কেমন আছেন? সুপার। আপনার সাথে হাত মিলিয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আপনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, আর আমি জীবনে প্রথম কোনো জামিনপ্রাপ্ত আসামির সাথে হাত মিলালাম। আসামি এখন না, প্রমাণ হওয়ার পর আসামি হবে, এখন হাজতে। ভাই থ্যাংক ইউ। সো আমি কি বসতে পারি? প্লিজ ক্যারি। আপনি তো আমাদের সবার প্রিয় তারকা। আপনার গান শুনেনি বাংলাদেশে এমন মানুষ নাই। আপনার গান শুনে অনেকে প্রেমে পড়েছে, অনেকে প্রেম করেছে, স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভঙ্গ হয়েছে, কষ্ট পেয়েছে, আবার কষ্ট দূরও হয়েছে। সেই ও প্রিয়া তুমি কোথায়, সেই যে যাত্রা শুরু এবং আজকে এই মহা তারকায় পরিণত হওয়া। এবং তারকাদের জীবনের একটি পর্ব থাকে, যেমন ইন্ডিয়াতে এখন খুব সুপার হিট ডুপার হিট ছবি সঞ্জয় দত্ত, তার বায়োগ্রাফির ওপর ছবি নির্মিত হয়েছে। সেই ছবি ইতিহাসের সেরা ব্যবসা সফল ছবি, এবং আমরা সেখানে দেখেছি যে সঞ্জয় দত্তকে জীবনের বহু পথ পাড়ি দিতে হয়েছে, তার ভিতর জেলখানা অন্যতম একটি অধ্যায়। তো আপনি তো সেই জেলখানারই এখন মানুষ। আপনি 10,000 টাকা মুচলেকা দিয়ে জেল থেকে জামিনে বের হয়ে এসছেন। আপনার জেলে থাকবার কথা ছিল এবং বেশ কিছুদিন জেলে ছিলেনও। আমার শোতে যেদিন আসবার কথা তখন আপনি জেলে। সো ভাই, কেমন জীবন জেলের? জেল সুপার, খুব ভালো, এবং সবার একবার জেলে যাওয়া উচিত এবং ফ্যাসিলিটিস নিয়ে যাওয়া উচিত। ওই আমদানি যেটা আছে, বসায় মারবে, সকালে চুল কাটে দেবে, ওই লেভেলে না, আসিফ আকবর লেভেলে জেলে যাওয়া উচিত, তাহলে ভালো লাগবে জেলটা। এটা একটু বলবেন কি বিস্তারিত? এটা যেমন আমার ফ্যান্স আছে, ওখানে গেলে আমার কোনো কাজ করতে হয়নি আমাকে। তারা আমার সাথে যারা হাজতি কয়েদি ছিল, বা জেল কর্তৃপক্ষ, বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিংবা কোর্টের যে আদালত কর্তৃপক্ষ, সবার কাছ থেকে আমি এমন একটা আপ্যায়ন পেয়েছি যেটা ছিল বাংলাদেশের শিল্পী আসিফ, তাকে সম্মান দেওয়া উচিত, সেই সম্মানটা আমি পেয়েছি। আচ্ছা, এই জন্য আমার স্টাইলে জেলে যেতে হবে। এটা ভাই ধরেন একটা জেলের, আমরা দেখি যে জেলখানার ভিতরে যে রুম, মনে করেন এই রুমে, এক রুমে কয়জন আপনারা ছিলেন? না, আমি ছিলাম হসপিটালে, হাসপাতালে কেবিন 11 নম্বরে ছিলাম, আমরা ছিলাম 18 জন টোটাল। আচ্ছা, একটা কেবিনে 18 জন ছিল। 18 সুপরিসর জায়গা ছিল। 18 জনের মামলা কি কি ছিল? সবাই তো আর আসিফ ছিল না। ওখানে গাঁজা থেকে শুরু করে খুনের মামলা ছিল, আর ম্যাক্সিমামই ড্রাগ ডিলিং কেস ছিল ম্যাক্সিমাম। তো ওদের সাথে আপনার কি মিল খুঁজে পেলেন? ওদের সাথে কি, আসলে কারাগারে সবাই কিন্তু ইনোসেন্ট, আমিও ইনোসেন্ট। যারা কারাগারে যায় তারা সবাই ভাবে সে নির্দোষ, তাকে ঢুকানো হয়েছে এখানে। পাগলা কারাগারে যারা যায় তারাও বলে আমি সুস্থ, বাইরের লোকগুলি পাগল। তো সেক্ষেত্রে কারাগারে আমার রিসেপশনটা ছিল ভালো, এবং ব্যাপক সেবা দিয়েছে আমাকে তারা। এবং আমরা ওখানে আসলে মানুষ হিসেবে ছিলাম, কে কোন অপরাধ করে এসছে তার চেয়ে বড় কথা ছিল এখানে আমি এসেছি, এরা আমাকে চেনে সবাই, এবং আমিও, অনেকে আমাকে চিনতেন না, তাদের সাথে পরিচিত। মুরব্বী ছিলেন অনেক, দেখা যাচ্ছে মুরব্বী বছরের পর বছর জেলে আছেন,
30 বছর জেলে ওনার সাথে ছিলাম, এটা ভালো একটা অভিজ্ঞতা বিনিময় হয়েছে এখানে, সুন্দর। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি ছিল? খাওয়া দাওয়া ভালো, ওখানে সিপি আছে, পিসি বলে প্রিজনার্স ক্যাফেটেরিয়া, হ্যাঁ, ওখানে টাকা জমা করলে খাবার পাওয়া যায় এবং ভালো খাবার যেগুলো আসলে আমরা সচরাচর বাসা ছাড়া খুব একটা খাওয়া হয় না, সুন্দর, ভেরি গুড ফুডিং সিস্টেম। এটা কি যাদের টাকা আছে শুধু তারাই খেতে পারে, যাদের টাকা নেই তাদের জন্য? এটা তো সব জায়গায়, জেলখানা কেন, যার টাকা সেই তো ভালো খাবে। আমরা শুনেছি জেলে নাকি সবকিছু মেলে টাকা দিলে। না, শোনার কথা কান দিয়ে লাভ নেই, যাইতে হবে, অভিজ্ঞতা নিতে হলে জেলে যেতে হবে। নবীজি বলেছেন চীন দেশে গমন করো জ্ঞান অর্জনের জন্য, জেলখানা একটা জ্ঞানের জায়গা, যেতে হবে, গিয়ে বুঝতে হবে। আমরা আমাদের প্রিয় মানুষকে তো জেলে পাঠালামই এই জন্য যে সে অভিজ্ঞতাটা অর্জন করে আমাদের সাথে গল্প করবে। হ্যাঁ অবশ্যই। তো সেই জন্য আমরা আসলে জানতে চাই যে জেলে কি সব আসলে পাওয়া যায় টাকার বিনিময়ে? না, আমি আসলে প্রথম যেটা সমস্যা, জেলখানা টাকা নিয়ে ঢুকাই নিষেধ। আচ্ছা, তো আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি তাহলে ভিতরে চলবো কীভাবে, বলে পিসি আছে প্রিজনার্স ক্যাফেটেরিয়া, ওখানে আপনি টাকা ডিপোজিট করলে তারপরে খাবার আসবে। তো প্রথম 1-2 দিন বুঝিনি আমি, তো পরে আমাকে একজন বললেন যে আপনি ভাই টাকা নিয়ে যান, অসুবিধা নেই। আমি বললাম আইনে আছে কিনা বলেন, কারণ আইনে নেই। তাহলে আর দরকার নেই। তারপরে যারা প্রিজনার আর আমার সাথে যারা ছিল, যারা জেলখানে ছিল, দেখা যাচ্ছে ওরাই ওদের অংশ থেকে খাবার নিয়ে আসছে, নিজ থেকে অর্ডার দিচ্ছে। যেমন আমি সরপটি মাছ খাই না, এরা বলছে বস খাবে, বসের জন্য সরপটি মাছ দিয়ে দাও, এরকম দেখা যায় বোয়াল মাছ নিয়ে আসছে, গরুর মাংস ভুনা নিয়ে আসছে। বাট খাবার দাবার ফ্যাসিলিটিস লাইক সাধারণ কয়েদি যেটা তাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট, ওখানে আমার যাওয়া হয়নি। বাট আমার জন্য ব্যাপারটা ছিল আসলে একটা একটা শিক্ষামূলক ট্রিপের মতো ছিল আর কি। জেলে গেলাম, জেলটা কেমন দেখে আসলাম। আপনি বলছিলেন যে যখন আপনাকে অফার করা হয়েছিল তখন আপনি জিজ্ঞেস করেছেন সেটা কি আইনে আছে কিনা। আইনে আছে কিনা, সো আপনি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, অবশ্যই। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন শফিক তুহিন ভাই এবং আমাদের প্রীতম ভাই, দুজন সিঙ্গার, তারা বলেছেন যে আপনি জীবিত গীতিকার এবং সুরকার জীবিত থাকা অবস্থায় তাদের নামে অন বিহাফ অফ দেম তাদের গান আপনি বিক্রি করে দিয়েছেন চুরি করে। এটা আপনি কিভাবে? প্রথমত হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিস কখনো বিক্রি হয় না, এটা রেন্টাল বেস থাকে। আর দ্বিতীয় ডিজিটাল যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা করার জন্য কিছু ইয়ে থাকে, কন্টেন্ট প্রোভাইডার থাকে। সেই কন্টেন্ট প্রোভাইডারগুলি যখন এরা 8 থেকে 10 বছরের গল্প, আর তখন আমরা সাইনিং ছিল কীরকম যে আমরা 50 জন সুরকার গীতিকে কাজ করতো। তখন আমরা বিভিন্ন কোম্পানি থেকে বের হয়ে আমাকে গীতিকে সুরকার এরাও ছিল, এরা তো আমার পালা পোষা, আমার বাসায় ছিল এরা। মানে পালা পোষা বলতে কি? পালা পোষা মানে শফিক তুহিন, প্রীতম, ঢাকা শহরের খাবার দাবার, স্বাস্থ্য উন্নত, দাড়ি কাটিং, চুল কাটিং, ব্লেজার, এগুলো আমাদের দিয়ে শুরু হয়েছে। খয়রাতি ছিল আর কি, খয়রাতি মানে যাতে আমি তাদেরকে এভাবে বড় করছি, তারা আমার বুয়া পর্যন্ত বিরক্ত তাদের অ্যাটিটিউডে। আর যে আপনি মূল কথায় আসি, যেটা হচ্ছে কিন্তু আমি এই প্রসঙ্গটা মূলের মধ্যে পরে আমরা একটা শেষ করি, আমি এক কাজ অনেক সাথে করতে পারি না। ওকে। প্রথম হচ্ছে যে 617টা গানের কথা বলা হচ্ছে, সেখানে আমি 50 জন গীতিকার এবং যেই চ্যানেলটা, চ্যানেল 24, সে পেইড এজেন্ট হিসেবে কাজ করেছে এখানে, এবং বাংলা ট্রিবিউন নামে আরেকটা পত্রিকা আছে, তারাও একটা পেইড এজেন্টের মতো কাজ করেছে, কারণ বাংলা ট্রিবিউনের সম্পাদক সে একজন গীতিকার। তো অন বিহাফ মানে কি? স্বাক্ষর জালিয়াতি, ইংরেজি জানতে হবে আগে। অন বিহাফ হচ্ছে সবার পক্ষে বা কারো পক্ষে। তো যখন টাকাটা জমা হবে তখন এই টাকা ডিস্ট্রিবিউট হবে সবার অ্যাকাউন্টে, কিন্তু অন বিহাফ সাইন আপ করতে পারে না, পৃথিবীতে সিস্টেম আছে। বাট সে ফেসবুকে দিয়েছে যে স্বাক্ষর জালিয়াতি, দুস্থ নানান কাহিনী। এখানে স্বাক্ষর জালিয়াতি কিছু নেই। 50 জনের সাইন একটু একটা ঘরে জায়গা হবে না, সুতরাং সবার পক্ষে আমি অ্যাজ এ লিডার তারা আগামী নির্বাচন। আপনাকে কি সবাই সেই দায়িত্ব, মৌখিক দায়িত্ব দিয়েছি? অবশ্যই, তারাও দিয়েছিল। তারা এই কথা বলেছে যে মৌখিক বিষয়ের কোনো ভিত্তি নাই। ভিত্তি তো কখনো নাই, ওরা যেমন বাসা ছিল, খাইছে থাকছে, তাদেরকে ঢাকা শহরে হাঁটা চলা শিখেলাম। যেমন প্রীতমের গাড়ি কেনার পরে ফার্স্ট গাড়ি আমাকে চড়ালো সে, ভাই আপনি গাড়ি কিনতে আসেন, আপনার বদলতে গাড়ি কিনলাম, প্রথম গাড়ি কিনে ওর সাথে সাউন্ডে গেলাম, এগুলো তো লেখা নেই। বা আমার বুয়া ওর কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, সব দিনের পর দিন বাচ্চাদের সাথে খাইছে থাকছে, বাসায় ঘুমাইলো, এগুলো তো লেখা নাই, কিন্তু ঘটনা তো ফ্যাক্ট। এখন যেহেতু পেপার ওয়ার্কস আসছে, ব্যাপারটা একটা প্রক্রিয়াধীন, বিচারাধীন মামলা, তো সেক্ষেত্রে আপনি জানেন 57 ধারার আইনটা খুব ভয়ঙ্কর, মিনিমাম 6-7 মাস লাগে জামিন হতে। তো এই মামলাটা একটা কি মামলা দিল আমি ঠিক বুঝলাম না। 557 সম্বন্ধে ধারণা আছে আপনার? এটা হচ্ছে একটা আইসিটি মামলা। 3টা মামলা ছিল এখানে। একটা হচ্ছে লিকার, মাদক দ্রব্য, যেটা তাদের কাজ না, এটা আমার লাইসেন্স হোল্ডার আমি। দ্বিতীয়ত হচ্ছে গান জালিয়াতের যে প্রশ্নটা, এটা কিন্তু কপিরাইট মামলা, এটা কিন্তু আইসিটি মামলা না। আরেকটা মামলা ছিল ধমক দেয়া, তাদেরকে হুমকি। আসলে এটা হুমকি দেওয়ার মতো যোগ্যতা রাখে না। আমি শুধু বলেছি যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, ফেসবুক কিংবা অন্যান্য ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেখানে তারা মন্তব্য করে বিরূপ, সেখানে আমার ফ্যানদেরকে বলছে তাদেরকে ওখানে প্রতিহত করতে, নট রাস্তাঘাটে। এটা কিন্তু হয় নাই। আর যেটা তারা বলেছে যে আরেকটা হুমকি শায়েস্তা করা, সেটা হচ্ছে আমি বলেছি কোম্পানিগুলোকে যে ওরা যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানি যেন আমাকে না ডাকে, এটা হচ্ছে শায়েস্তা। তো
এটা যদি ব্যাখ্যার বিভিন্ন হয় তাহলে বিভিন্ন রকম হয়, তাহলে আমি এত দ্রুত জামিন পাওয়ার কথা না আইসিটি মামলা, এটা ভয়ঙ্কর একটা মামলা। শফিক তুহিন ভাই বলেছিলেন যে উনি আপনার সম্পর্কে ডাইরেক্ট নাম মেনশন না করি একটা না, আপনি যদি আমার সাইন দেখে দেন, আর এই সাইনটা আমার সাইন তো আর বেকুবের সাইন না, তাই না? আমার সাইনটা এই ব্র্যান্ডেড সাইন, সারা বাংলাদেশের মানুষকে এই সাইনটাই দিই আমি। এই সাইনটা পরিচিত সাইন, আমি তো তাদের মতো খ্যাতের লোক না, তো আমি তো চেনে আমাকে মানুষ, আমার সাইনটাও চেনে যে আমি অটোগ্রাফ দিছি। তো এই সাইনটা যে সে পাবলিশ করেছে এটা একটা মামলা হবে ডেফিনেটলি, অবশ্যই। তো এই সাইনটা কোনো স্টাম্পের উপর দেখানো হয়নি, কিন্তু এটা সাদা কাগজে। আপনি এটা যে কোনোভাবে করতে পারেন, আপনি এখনও ফেসবুকে তার এটা ঝুলে আছে যে কাগজটা, এটা কিন্তু সাদা কাগজে সিরিয়াল করা। এবং চ্যানেল 24 প্রীতম সাহেব যে আঙ্গুল দিয়ে যে গানটা দেখিয়েছে, এই গানটা কিন্তু শহীদুল্লাহ ফরাজির লেখা না, এটা হচ্ছে রাজীব আহমেদের লেখা ভালোবাসা, ন্যান্সি এবং আমার ডুয়েট অ্যালবামের গান। এই টোটাল গানটার পুরো সত্যই আমার কোম্পানি কিনে নিয়ে আছে শুরু থেকেই, এটার ভাউচার প্রমাণপত্র সব জিবির কাছে আছে, আমার কাছেও আছে। এটা পুরো একটা বানোয়াট, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটা করেছে। উদ্দেশ্যটা কি হতে পারে ভাই? কিছু না, ওরা একটা অপমান বোধ করেছে তাদের, কারণ শফিক তুহিনের রেকর্ড তো ভালো না, অনেক কেলেঙ্কারি তার আছে, তো এগুলো আমি বলে দিয়েছি। এবং প্রীতমের বেশি নাম হচ্ছে হাকিম আহমেদ, তো হাকিম ওরফে প্রীতম, আমি যদি তাদের মামলা করবো আমাকে কিন্তু হাকিম নামে করতে হবে, ওর নাম হচ্ছে প্রীতম, পরবর্তীতে জানলাম এটা প্রীতমের আসল নাম হচ্ছে হাকিম। তো এখন এগুলো যদি আমি, এই যে মামলাটা হলো, এই মামলার যে ভিত্তিতে যদি আপনি বুঝতে একবার ঢোকার চেষ্টা করেন, তাহলে আদালত হচ্ছে আমি বিজ্ঞ না। তারা নিশ্চয়ই মামলাটা বুঝেছে, এবং সিআইডি যখন আমাকে ধরে নিয়ে যায় এবং যখন আমি তাদেরকে প্রশ্ন করলাম আপনারা আপনাকে ধরে নিয়ে আসতে গেলেন, আমি তো ডাকলেই চলে যেতাম, এমন কিছু না, রাত 1:30টার সময় ধরে ফেলতে হবে। তখন আমাদের একটা সেহরির প্রিপারেশন চলছিল, বিদেশি গেস্ট ছিল, আমরা একসাথে সেহরি করবো এই। আর বাংলা ট্রিবিউন এখানে সম্পূর্ণ বানোয়াট একটা নিউজ করেছে, যেখানে লিখেছে 1 কেস বিয়ার ছিল, একটা টাকিলা ছিল। বেসিক্যালি ওখানে ছিল 4টা টাকিলার বোতল, একটা খাওয়া রোজার সময় শেষ করতে পারেনি, আর বাকিটা ছিল 3টা টাকিলা। অর্থাৎ যে মামলা যে এটা যে বাংলা ট্রিবিউন নিউজ করেছে, এটা যে হলুদ সাংবাদিকতায় পরিপক্ক, এটা প্রমাণ পায় নিউজ চ্যানেল 24 এবং বাংলা ট্রিবিউন, কারণ ওখানে কোনো বিয়ারই ছিল না। অর্থাৎ এই যে নিউজগুলো করা এবং মানুষকে হেয় করার চেষ্টা করা, এবং আমি একজন লাইসেন্স হোল্ডার একজন ব্যক্তি, আমি আমার কাছে ভ্যালিড লাইসেন্স আছে যেটা বরিশাল ক্লাব থেকে ইস্যু করা হয়, তো সেইটা আমার কাছে আছে, সেটা আমি সিআইডিকে জমা দিয়েছি। কোন আইনে আমাকে, মানে কোন কারণে ধরলেন, এতগুলো মামলা কোন কারণে দিয়েছে? 420 মামলা। তো 420 মামলা তো আইসিটি মামলা, মানে কীভাবে যায় বুঝলাম না। যাই হোক, মাননীয় আদালত তিনি ব্যাপারটা আমলে নিয়েছেন এবং তিনিও ব্যাপারটা বুঝতে পেরে তিনি সবার সামনে প্রকাশ্যে ঘোষ বলেছেন আমি আসিফকে চিনি, আমি এই মামলার সময় বুঝি, কিন্তু আমার একটু যেহেতু মামলাটা একটু অন্যরকম, আমারও কিছু বাধ্যবাধকতা আছে মানার, যে কারণে উনি ওনার রায়টা দিয়েছে। এবং জামিন শুনানিতে তাদের কোনো উকিলই ছিল না। ইভেন তো আমি আবার এই মাসের 5 তারিখে হাজিরা দিয়ে এসেছি, সেখানেও তাদের কোনো উকিল ছিল না। তো মামলা করতে হলে কিন্তু উকিল রাখতে হয়। তা আমি আমার কাজ করে যাচ্ছি, আমার ডেট আগামী মাসের 8 তারিখে আবার ডেট, সিআরই যদি রিপোর্ট দেয় সেই রিপোর্টের উপর ডিপেন্ড করে আমার শাস্তি হবে। আমি ফেস করছি ব্যাপারটা, আমি কোনোভাবে কোনো নেগোশিয়েশনে যাচ্ছি না এখানে। আমি যদি নেগোশিয়েশনের চেষ্টা করতাম, তারা যেমন চেষ্টা করেছে, তারা প্রথম আলোতে বলেছে শফিক যে ও চাইলে বা আমি ইচ্ছা করলে করতে, তাহলে মামলা আপনি রসিকতা করার জন্য করছেন, আমাকে ঢুকে বাইরে, এটা কি টম এন্ড জেরি খেলা? টম এন্ড জেরি খেলা না। আসিফ আকবর কারাগারে গেছে, 5 দিন খেটে আসছে, কোনো ভিত্তি নাই, আদালতে মামলা বিচারাধীন, অবশ্যই এটা শেষ পর্যন্ত শেষ হবে। নেগোসিয়েশন না করার পেছনে আপনার মতো আপনার যে চরিত্র বা আপনার লাইন আপ যেটা চরিত্রের, আপনি অত্যন্ত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, সেক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদের প্রতিশোধ নেবেন। প্রতিশোধের প্ল্যানিংটা কি? প্রতিশোধ নেওয়ার জন্য আসলে সমসাময়িক প্রতিপক্ষ লাগে। রাশিয়া কিন্তু যুদ্ধ করলে আমেরিকার সাথে করবে, ওই বতসোয়ানার সাথে যুদ্ধ করবে না, ওদের সাথে যুদ্ধ করার কিছু নেই। এরা হচ্ছে ছাপোষা, এরা হচ্ছে কোনো রকমে লাইমলাইটে আসছে আমাকে দিয়ে, আমার সাথে লাগতে পারলে ভালো, আমি যদি মারি আরও ভালো, কিন্তু আমি ওখানে যাইনি। আর ফেসবুক লাইভে যেটা বলা আছে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে 22 মিনিট আমি তাদের নিয়ে কথা বলেছি, সে 22 মিনিটে যদি আপনি ভালো দেখেন তাহলে উত্তর ওখানে দেয়া আছে। উত্তর না পেলে তো আপনি যে বলছেন যে তারা লাইমলাইটে আপনাকে নিয়ে আসছে, শফিক তুহিনের এদের তো গান সুপারহিট হয়েছিল যে গানটি শফিক তুহিনের ময়না, আর ময়না তো পরের কাহিনী। এর আগে যে ময়নার মা ছিল, ওটার কি হবে? আমার যে 100 গান, আমার গানগুলো আছে না, সে আমার কুমার শানুর অ্যালবাম, অভিজিতের অ্যালবাম, আমার সলো অ্যালবামে তার গানের শুটিং ভিডিও করে, এগুলো তো 2001 সালের কথা। ময়নার কাহিনী তো সেই 12-13 সালে। তাও যদি আমি রিটায়ারমেন্ট না থাকতাম, এই গানটা আমিই গেতাম, ও আর আসতেই পারতো না এখানে। কিন্তু আর প্রীতমের গান সেম, আমারই গান যা আছে 10টা গান। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যদি তাদের 80টা গান বা 70টা গান আমি সাইন করি, তাহলে আমার গানের সময় কত 2000। তা আমি কোর্টকে বলেছি যে আপনি কাইন্ডলি ব্যাংকে এবং যে টেলকোগুলো টাকা দিয়েছে
ক্রস করেন আমার ব্যাংকে টাকা ঢুকলো কিনা বা ওদের ওখান থেকে টাকা বের হলো কিনা, এগুলো চেক করলে বের হয়ে যাবে। এখন মামলা তদন্তনাধীন সিআইডি আন্ডারে, এখন বেশি কিছু বলা যাবে না, কারণ আমিও আমার অফিস নিয়ে কাজ করছি এবং তাদের অফিস নিয়েও তারা কাজ করবে, এটা স্বাভাবিক। যতটুকু আইনের মধ্যে থেকে বলার ঠিক সেটুকু ততটুকু কিন্তু বলবো। আপনাকে নিয়ে নাকি কিছুদিন আগে ন্যান্সিও এই ধরনের অভিযোগ করেছে এক পত্রিকায়। ন্যান্সি হচ্ছে কি, ও 6 মাস অসুস্থ থাকে। ন্যান্সির ব্যাপারটা আমার বউ ভালো বলতে পারবে, কারণ আমার মা যদি মারা যায় তার আগে 3-4 দিন আগে আমি তাকে 5 লাখ টাকা লোন দিয়েছিলাম যে ওর ফ্যামিলি ক্রাইসিস ছিল, এবং সে একটা চূড়ান্ত মিথ্যাবাদী, যেটা আমার বউ সাক্ষী আছে। সে টোটাল ব্যাপারটা আমার বউয়ের সাথে শেয়ার করে, তার ট্যাবলেট খাওয়া নাকি এইসব নাটক, তার হাজব্যান্ডের সাথে গন্ডগোল ছিল, এগুলো আমরা বলতে চাই না, কারণ ন্যান্সি বা শফিক তুহিন প্রীতম কিন্তু আসলে অত সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। তবে এগুলার যেভাবে কথাগুলো এসছে, এই কথাগুলো উত্তর দেওয়া হবে অবশ্যই। আমি বেরিয়ে আসছি, ভিতরে থাকি, যেখানে থাকি না কেন উত্তর দেওয়া হবে সবগুলোরই, উইথ ডকুমেন্ট, প্রমাণ সহ কথা বলা হবে। মানে আপনি ন্যান্সিকে বলছেন অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, মেন্টালি সিক, এবং তাকে অসাধারণ গলার অধিকারী, সেটা কি আপনি? গলা এক জিনিস, মাথা এক জিনিস। গলা আর মাথার সাথে মিল নেই তো। আপনার গলা হচ্ছে, সে তো ভালো গান গায় দেখেই তো আমি তার সাথে একটা পূর্ণাঙ্গ ডুয়েট অ্যালবাম করলাম, এবং পরবর্তীতে সে যে ব্লেম দিয়েছে, যে পরবর্তী কাজ সে বন্ধ করে দিয়েছে। ন্যান্সির কথা মতো আমি চলবো? ন্যান্সির গোনার সময় আমার আছে? বাংলাদেশ সবার সাথে কাজ করতেছি আমি, রুনা আপা থেকে শুরু করে আমি গুনি, সবাইকে গুনি, মাথা দেখলে গুনি 1 2 3 4 5, গোনার জন্য সবাই আছে, কিন্তু আমার এস্টিমেটটা কি ওটা বোঝার জন্য আপনার মাথা কাজ করবে না, এটা আমাকে বুঝতে হবে। আপনারা আমি কিভাবে গুনবো? উঁচে লোক উঁচে পছন্দ আছে না, আমার একটা স্টাইল আছে, আপনি তো বললেন প্রথমেই, তো আমার স্টাইলে আমি গুনবো আপনাকে, আপনি কি, আর আপনার স্টাইলে আপনি গুনতে থাকেন। বাংলায় 16,17,000 লোক, অসুবিধা কি? কিন্তু আমরা যতদূর জানি যে শিল্পীরা একটু বিনয়ী হয়, কিন্তু আপনার ভিতর সেই জায়গাটা না, আমি আগুন, আমি যেতে যাবার লহমা থাকবে, আওয়াজ হবে, এভাবে তো মরা মানুষের মতো আমি হাঁটি না, তো আমি কারো ব্যাকডোরে কাজ করি না, কোনো রকম ওই নীতি কথা বা এই যে পত্রিকা নির্ভর শিল্পী আমি না, যে পত্রিকা ইন্টারভিউ দিয়ে আইনের কথা বললাম, আর গত 46 বছর ধরে দেশে কোনো আইনই নেই কপিরাইটের। আমি যে আন্দোলন শুরু করলাম সেই আন্দোলন আমি জেলে গেলাম, এবং এই আন্দোলনটা আজকে আমার রিটায়ারমেন্টের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। আমি যখন 2009 রিটায়ারমেন্টে গেলাম ফর ডিউ টু দিস রিজন, যে একটা সিস্টেম ডেভেলপ করবো, আমি নিজে কোম্পানি ফর্ম করে তারপর আমি আসছি, এবং বাংলাদেশ সবাই একটা সিস্টেমে চলছে, এবং তারা যেই কাজটা করছে সেটা তারা এককালীন গান বিক্রির প্রসিডিউর শুরু করেছে, কিন্তু শফিক তুহিন, এটা হাইবের অ্যালবাম থেকে শুরু হয়েছে, তো এককালীন গান বিক্রি করা তো আর রাইট রেভিনিউর ব্যাপার আসে না, তাই না? তা আপনি যদি আপনার সন্তান মনে করেন আপনার গানকে, একটা সৃষ্টি গীতিকার সাধারণত গানের মালিক থাকে প্রথম দিকে, তারপর সুরকার, তারপরে শিল্পী, কোম্পানি এরা, বাট ওই ইতিহাসটা লেখা নাই যে এই গীতিকার সুরকারগুলো যারা আমার সাথে এই কাজগুলো করছে তারা যে পথে পথে ঘুরতো, তাদেরকে যে ব্রেক নিয়ে আসছে, এগুলো সাক্ষী মানুষ আছে বা যারা দেখেছে, কিন্তু এগুলো তো লিখিত নাই, অনেক কিছু লিখিত থাকে না। আর বিনয়ের কথা যেটা বলেন, বিনয় হয়ে দেখছে, বিনীত হওয়ার বহু সিস্টেম। আপনি প্রীতম, সে আমার ফোন টেপ রেকর্ড করেছে, সেটা তার পেজে প্রকাশ করেছে। মামলা করার কথা আমার, ফেসবুক লাইভে এসছে ওরা প্রথম, আমি আসিনি, কিন্তু মামলা করার কথা আমার, কিন্তু আমি ওদের মতো ওই লেভেলের না, এদের সাথে আমি কী খেলবো? প্লেয়ারই তো না, কোয়ালিফাইংয়ে খেলে না, খেলার যোগ্যতা যাদের নেই তাদের সাথে ফাইনাল ভাববো কেন? তো সেক্ষেত্রে আপনার যে পেপার ওয়ার্কগুলো আছে এটা সবার সামনে সাউন্ডে, আর যে গানগুলো নিয়ে কমপ্লেন, এই গানগুলো কিন্তু আমার না, এগুলো সাউন্ড টেকের গান। সাউন্ড টেক যদি বিরক্ত হয় তাহলে সাউন্ড টেক বলবে, তাদেরকে বুঝতে হবে সাউন্ড টেকের সাথে। সো আসিফ ভাই, ডেকো সেন্স অফ হিউমারে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি আসিফ ভাইকে নিয়ে। আমি শাহরিয়ার নাজিম জয়। আমি খালি একটু জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন সচেতন শিক্ষিত মানুষ এবং আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আপনার কাছে এই পুরো প্রক্রিয়াটার ভিতরে আপনার কি ভুল ছিল, সেই ভুলটা কি আপনি একটু অনেস্টলি একটু স্বীকার করবেন? না, আমার এখানে কোনো ভুল নেই। আমার কথা বলাটা যেটা বলেছি সেটা তাদের বোঝাতে ভুল ছিল, এবং যে মামলাটা যেভাবে দায়ের করা হয়েছে সেই মামলাতে ভুল ছিল, এটা প্রমাণ করার জন্য আমি হাজিরা দিয়ে আসছি। এইখানে আপনার কোনো ভুল নেই? না, অবশ্যই না, অসম্ভব। আপনি একদম সঠিক। ডেফিনেটলি যারা আপনার বিরুদ্ধে বলছে তাদের ভুল। আমার বিরুদ্ধে বলবে কেন? ওরা তো ওদের কাজ করছে, বিরুদ্ধের কিছু নাই তো এখানে। ওরা বলছে যে ডকুমেন্টেশনের ব্যাপারে, এটা তো আমরা শুনলামই, আমরা পুরো বিষয়টা বুঝলাম যে ওনারা ভুল পথে আছেন। ওনারা ভুল পথে নাই বলে আপনি এখন বাংলাদেশি মিউজিকে 4-5টা টেলকো বাংলাদেশ আছে, তাদের ইন্টারেস্ট ছিল মিউজিকে ইনভেস্ট করবে। সাপোজ আজকে ডেকো এরা স্পন্সর করাতে কিন্তু আপনার প্রোগ্রাম হচ্ছে, বা অন্য কেউ আসতো, তো এই প্রীতম সমস্ত সিওগুলোকে নিয়ে কোর্টে হাজির করিয়েছে যে তারা অন্যায় করছে। এখন এত হ্যাসেল দেখে কোম্পানিগুলো মিউজিক থেকে ইনভেস্টের বাইরে চলে গেছে এরা। আমরা আজকে 1.5-2 বছর ধরে জিপির কোনো বিল পাচ্ছি না, বা টেলিফোন কোম্পানির বিল হচ্ছে না। এগুলো কেন? এই সমস্ত রিজনে। এই ক্ষতিটা কিন্তু সে বাংলাদেশের শিল্পীরা তো একটু বর্ণচোরা টাইপের,
সবার সাথে সবার একটা ভাব থাকে, আবার পেছনে পেছনে সবার সবার সব শত্রুতা থাকে। তো আমি আবার একটু স্ট্রেট চলি। তো যেহেতু আমি জেলে গিয়েও দেখলাম আমাদের তথাকথিত কিছু সিনিয়র, বাংলাদেশের সব শিল্পীরা বর্ণ আমি চোরা, সব এটা শিল্পীর কথা বলছি না, আপনি কিন্তু মানে এই আমার কথাটা কথা বুঝতে হবে, ক্লিয়ার করেন। আমি অ্যাজ এ ডিবেটার খুব দ্রুত কথা বলি, আপনি কিন্তু পয়েন্টটা না, ধরতে হবে। আমি সেজন্য বললাম যে এটা আপনি একটু ক্লিয়ার করেন, কারণ এটা তো আমাদের গায়ের উপর বাংলাদেশের শিল্পীদের সবচেয়ে, আমাদের গানের শিল্পীদের কথা বলি, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা গান গাইতে পারলে খুশি। যেমন আপনি মনে করেন কিরকম একটা অ্যাটিটিউড, যে একটা আমাদের একটা গান 5 কোটি হিট হচ্ছে দেখাচ্ছে, আবার সৈয়দ আব্দুল হাদি ওনার একটা বিখ্যাত গান বা চোখের নজর এমনি করে, ওটা আবার 50,000 ভিউ হচ্ছে। তাহলে হাদি ভাই শিল্পী না? এই কথাটা বলার লোক কোথায়? 1972-তে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে রেডিও এবং টিভিতে রেভিনিউ আর্নিং বন্ধ ছিল, কারণ এটা স্বাভাবিক। তারপরে 46 বছর ক্রস হয়ে গেল, আমাদের সিনিয়ররা কি করলেন? তারা তো কোনো সিস্টেম ডেভেলপ করেন নাই। বিটিভি এখনো এককালীন চেক দিয়ে দেয়, বেতারে রেভিনিউ সিস্টেম থাকা উচিত মাস্ট, এবং আপনার থাকতে হবে, কি বলে, শিফটিং, যে কার গান কখন কীভাবে বাজবে, কীভাবে তার রেভিনিউ যাবে। তাহলে মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব যখন মারা যান, যখন বিপুলদা মারা যান, আর অনেক সিঙ্গার আছেন যাদের চিকিৎসার সময় ওই সিনিয়রদের ফোন বন্ধ পাওয়া গেছে, যারা বিপুলদা, মানে ওনার পুরো নামটা একটু শুনতে চাই। মারা গেছেন যে বিপুলদার কথা বললেন, স্বাধীন বাংলা বেতার কিন্তু আচ্ছা, বিপুল ভট্টাচার্য। আচ্ছা। তো বিপুলদার মৃত্যু এবং মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুর সময় কিন্তু ওনাদের গান কিন্তু আছে, বাট ওনাদের সেই চিকিৎসার দায়িত্বটা কেউ নেননি। এখন সাবিনা বা স্টার, লাকি ভাই স্টার, তাদের চিকিৎসা হবে, কারণ হচ্ছে তারা স্টার। আর বাংলাদেশে কারো চিকিৎসা হওয়ার দরকার নেই শিল্পী সমিতির, অন্য কারো। এই জন্য বলছি যে সুবিধা অনুযায়ী সবাই কাজ করে। আজম ভাইয়ের চিকিৎসার সময় সেম ঘটনা ঘটেছিল, দুজন নেতৃস্থানীয় বড় ভাই তারা দায়িত্ব নিলেন। পরে আমি শুধু জিজ্ঞেস করলাম, ওই দুজন টাকা দিছে কিনা আজম ভাইকে আগে চেক করেন, পাওয়া যায় না টাকা। এই প্রমাণও আমার কাছে আছে। বাংলাদেশের বর্ণ এই যে কথা বলে না, আসিফ ভাই, এই যে কথাটা বলে না, দুইজন কে কে ছিলেন না এটা এখন বলবো না, এটা আপনি যদি ঘটনা পরিক্রমা দেখেন ওই সময় তা তো বের করে ফেলতে পারবো। আপনি আজম তো করেন, আমি সব বলে দিব কেন? আপনি চেক করেন, আপনার কাজ নাই। আমি তো বলে দিলাম ক্লু, আমি তো সব বলে দিলে কেমনে হবে? তখন আপনি চেক করেন, এবং এই ব্যাপারটা কে ডিল করেছে, এখানে সাংবাদিক জড়িত ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করেন আসলে ওই দুজন ব্যক্তি কে ছিল এবং তারা বর্তমানে কোথায় আছে, এবং তাদের ফান্ডে তারা টাকা জমা দিয়েছিল কিনা, এবং আজম খানের ফান্ডে ইনফ্যাক্ট কি হয়েছিল, বা লাকি ভাইয়ের ফান্ড নিয়ে, তো এগুলো আমরা সব জানি। তার মানে চিকিৎসা নিয়ে যে ফান্ডিং হয় সেখানেও একটু জালিয়াতির ব্যাপার থাকে। জালিয়াতির ব্যাপার কি, নাম ফোকাসের ব্যাপার থাকে। 25,000 টাকা দিয়ে আপনি 50 লাখ টাকার কাভারেজ নিচ্ছেন মিডিয়া থেকে। আপনি একজন বয়াতিরে 25,000 টাকা হেল্প করলেন, আপনি একজন বড় শিল্পী, স্বাভাবিকভাবে পত্রিকা আপনি নিউজ করবে, কিন্তু আপনি দিলেন মাত্র 25,000 টাকা। ওই পত্রিকায় যে খরচটা, কালির খরচ, ওইটাই তো ওঠে নাই। তো এগুলো হচ্ছে ফেক নাটক চলে। এখানে কিছু কিছু মানুষ আবার আছেন, যেমন মন থেকে, যেমন মিলু ভাইয়ের জন্য আমরা কাজ করেছি, খালিদ হাসান মিলু ভাইয়ের জন্য, শওকত আলী ইমন আছেন, বা আমাদের আখি আলমগীর আছেন, যারা মন থেকে কাজ করে আসলে। এবং আমাদের তরুণ প্রজন্ম, যেটা আমার পরের জেনারেশন, যারা এরা ইনকাম করে কম, বাট এদের ইউনিটি অনেক শক্তিশালী। এরা 5,000 10,000 যে কোনো রকম ফান্ড তারা তৈরি করে শিল্পীর সহযোগিতা তারা এগিয়ে আসে। এজন্য বলছি যে আসলে কোনো নীতি কথা বলার আগে বা সিস্টেম ডেভেলপের কথাটা বুঝতে হবে আগে, যে সিস্টেম আসলে কী। আপনারা যেমন নাটকে 40 জন থাকেন, গানে কিন্তু এত লোক থাকে না। গানে একজন শিল্পী ওই স্টার। এখন একজন শিল্পী যদি কোনো গীতিকার সুরের সুযোগ দেয়, সেই সুযোগে গীতিকার সুযোগটা পেয়ে স্রষ্টা হয়ে যায়, আবার স্রষ্টা হওয়ার পরে তার গানগুলো সে বেচে দেয়, তো এই স্রষ্টার কি মানে আছে? আর এত স্রষ্টা কেন? স্রষ্টা তো একজন আছে, এত স্রষ্টা দিয়ে আমি কোথায় যাব, কোথায় নিয়ে ঘুরবো এদেরকে আমি? এই জন্য আমার চলাচলের ডিরেক্ট। আর বিনয় যেটা বলছেন, ওটা আমি ফ্রিজে রেখে দিয়ে খুব যত্ন করে টাইমলি দেওয়া হবে। আপনার গান তো অনেক মিস করি, যে আপনি এখন যেভাবে আগে গাইতেন, এখনো সবচেয়ে বেশি গাচ্ছে আমি। ইদানিং শুরু করেছেন? ইদানিং না, আমি 2015 সাল 14 সাল থেকে শুরু করেছি, এবং সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ। তাহলে কি বেশি সংখ্যা হচ্ছে কিন্তু জনপ্রিয় হচ্ছে কম, এরকম কি? না না না, আমি তো মার্কেট ডমিনেট করছি, সর্বোচ্চ পেমেন্টে কাজ করছি, তাহলে আমার পিছনে লাইন, প্রোডিউসার লাইন থাকবে কেন? আপনি আমার অফিসে গেলে দেখবেন লাইনে আছে প্রোডিউসার। তার মানে আপনি বাংলাদেশের সর্বোচ্চ পেমেন্ট নেওয়া শিল্পী? সর্বোচ্চ পেমেন্ট, কারণ হচ্ছে এখানে দুটো ব্যাপার কাজ করে। একটা হচ্ছে গানের ভ্যালু, আমার পেমেন্ট, আর পাশাপাশি হচ্ছে আপনার শুটিং একটা কস্টিং। একটা শুটিং করতে গেলে হয়তো ওই আর্টিস্টের অ্যাপিয়ারেন্স, যেমন আমাদের মধ্যে ইমরান বা হাবিব, এরা ভালো, তাহসান, এরা একটা আর্টিস্ট অ্যাপিয়ারেন্স আছে, এরা পাশাপাশি নায়ক হতে পারে। তো ম্যাক্সিমাম আসলে আমরা মোটামুটি অলমোস্ট নায়ক হয়ে গেছি সব গায়করা। তো সেক্ষেত্রে কোম্পানি ভাবে যে আসিফ ভাইকে যদি আমি কাজটা করাই বা হাবিবকে দিয়ে কাজটা করে, তাহলে মুফত ম্যাম একটা মডেল পেয়ে গেলাম। তো এভাবে আমাদের গায়করা এভাবে নায়ক হয়ে যাচ্ছি। একটা পজিটিভস দিক, কোনো খারাপ কিছু না। মিনার কাজ করছে, অনেক নতুন নতুন ছেলেরা কাজ করছে যারা ভালো করছে। তো সেক্ষেত্রে আবার কিছু দেখবেন আমার পত্রিকায় শুধু হাউতাস, ও একটা সিন্ডিকেটই আছে হাউতাস পার্টি, তারা শুধু পত্রিকায়। হাউতাস পার্টির নেতাকে আচ্ছা, এখন নেতাই বেশি ওখানে।
কাজের লোক কম। দুই একজনের নাম বলবেন? না না, নাম বলবো না, কারণ আপনার মতো একজন সাহসী মানুষ নাম বলতে দ্বিধাবোধ করছেন, এটা তো খুব নাম বলতে দ্বিধাবোধ করছি না, আমি বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে আবার কথা হবে। কথা হোক না, আমরা তো কথা আমি বলার একজন জন্য শিল্পীকে বলেছিলাম তিনি ইহুদি, নাম উল্লেখ করে নাই, উনি প্রীতম সেটে বলে দিয়েছে ইহুদি। তো এখন মুশকিল হচ্ছে, আমি তো কমেন্ট করছি, এই কমেন্টটা আপনি কিভাবে ইস্যু করছেন বা কিভাবে ক্যাশ করছেন সেটা আপনার ব্যাপার। তো আপনি যদি আপনার যদি মিনিমাম জ্ঞান পড়াশোনা থাকে, পত্রিকা পড়েন, তাহলে আপনি আমার কথাগুলো পত্রিকাতে মিলান, তাহলে আপনি জ্ঞানটা মানে আপনার বোঝা যাবে আপনি যোগ্য একজন পাঠক। তাহলে বুঝতে পারবেন। আসিফ ভাই, সবকিছু বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। এবং আমি এবং clue দিয়ে আপনার গেলাম, একটি গান আছে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হ্যাঁ, হয়। মেঘের কোলে রোদ। মেঘের কোলে রোদ। আসিফ ভাই, আবার নিন্দুকেরা বলে যে আপনি নাকি কর ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে দামি গাড়ি কিনেছিলেন, না, না। এবং সেই গাড়ি আপনার কাস্টমস ইন্টেলিজেন্স থেকে জব্দ করা হয়েছে। না না, এটা একটা ভুল ধারণা। এই যে ওই যে আধা শুনে আধা দূর, গাড়িটা যখন আমি কিনি, তখন আমি যখন রিনিউ করতে যাই কুরিয়াতে, বিআরটিএতে, তখন আমাকে একটা চিঠি দেয়, কুরিয়ার চিঠি দিল লিজিংকে, বিআরটিএ লিজিংকে বললো যে এই গাড়িটার পেপারস অবৈধ। তখন আমাকে বলা হলো গাড়ি নিয়ে যাওয়ার জন্য, আমি গেলাম গাড়ি নিয়ে ফেরত আসলাম। আমি লিজিংকে বললাম এই নেন আপনার গাড়ি, কারণ লিজিং তো আমাকে লোনটা দিয়েছে, তারা নিশ্চয়ই যাচাই বাছাই ছাড়া আমাকে লোন দিবে না, 50 লাখ টাকার লোন। তো এখন ওই গাড়িটা যখন ব্যাংক নিচ্ছে না, তখন আমি গাড়িটা যার কাছ থেকে কিনলাম তার কাছ থেকে একটা লিখিত স্টাম্পে লিখিত নিয়ে গাড়িটা আমি ফেরত দিয়েছি, এই প্রমাণ আমার কাছে আছে। তো মানুষ কি বলে সেটা না শুনে আপনি আমার কথা শুনেন, মানুষ নিয়ে এখানে আসেন না, মানে এখানে মানুষ দুজন আছে তো, এই জন্যই তো আজকে আপনার কথার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সে অবশ্যই ক্লিয়ার হবে না। আপনি বলেন যে আরো কি কি ক্লিয়ার করতে হবে, কোনো সমস্যা না, আমি ক্লিয়ারই আছি, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি এটা ঝাপসা আছে। এটা আমাদের দুর্ভাগ্য, Bad যে luck, আমরা- really bad luck, আমরা really দেখতে bad luck. পাচ্ছি না, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি যে একজন সুপারস্টারের লাইফ যেমন যেরকম হওয়া উচিত, আর আপনার শুল্ক গোয়েন্দা life ব্যাপারটা শেষ সেরকমই। করি। সেটা হচ্ছে এই গাড়িটা যখন আমি ফেরত দেই 2013 সালে মালিককে, সে এই গাড়িটা লুকিয়ে রেখেছে সিদ্ধেশ্বর কোনো একটা বাসায়, যেটা গত বছরের মাঝামাঝি সময় শুল্ক গোয়েন্দা ওই সিদ্ধেশ্বরের বাসা থেকে আটক করে, এবং সেটা নিয়ে আমি নিজেও খবর নিয়েছি, কারণ এই খবরটা দিয়েছিল আমার ছেলে, বাবা দেখো তো এটা আমাদের গাড়িটার নাম্বার মিলে যাচ্ছে। বাবা গাড়ি এখন আমাদের না, গাড়ি এখন আমি জমা দিয়ে দিয়েছি, আমার নোটিশ আছে আমার কাছে, এই মানে 300 টাকা স্টাম্পে লিখিত, যার কাছ থেকে আমি গাড়িটা কিনেছিলাম মনিরুল আলম, সেও ফ্রড ছিল। এবং চিটাং কাস্টমস থেকে যারা গাড়িটা বের করেছে, কার্নেট এক্সপ্রেস ওয়ের গাড়ি, এটা আসলে 6 মাসের বেশি ইউজ করা যায় না। তো আর শুল্ক ফাঁকির ব্যাপারটা হচ্ছে এরকম, শুল্কটা দিবে কে? গাড়িওয়ালা শুল্কটা দিয়ে আমার কাছে আসবে, তাই না? আমার টাকা পেমেন্ট করা আছে। যাক, এটা আপনার কথার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। যারা ভুল সব ক্লিয়ার বুঝেছিল। বললাম তো, আপনি ঝাপসা চোখে দেখলে ঝাপসা, আর আমার কথা শুনলে ক্লিয়ার। আপনি তো প্রেমেও জড়িয়ে গিয়েছিলেন অনেক। গান করতে গিয়ে, অনেক নাটকের কারোর সাথেও প্রেমে জড়িয়ে দীপা গিয়েছিলেন। খন্দকার বলেন, আপনার বন্ধুর সাথে তো আপনিও তখন আমাকে দুলাভাই ডাকতেন, সেটাও বলেন। এই যে ডাকতেন না এই যে- দুলাভাই? এই যে আমি কিন্তু নামটা নেই, আপনি নিলেন। এটা তো আমি অফ দ্য রেকর্ডে 2008-এ একটা সিডি বের করেছি, যেটা সিডি 3 লাখ বিক্রি হয়েছে, বলতে সমস্যা নেই। সেটা কি ছিল? অফ দ্য রেকর্ড একটা সিডি আছে আমার, ভিসিডি, যেখানে আমি নিজে বলেছি, নতুন কথা না, 10 বছর আগের কথা বলা, সেটা কি বলেছিলেন? যে আমার জীবনে 4টা প্রেম ঘুরে ফিরে আসছে, আমার দীপারটা ভেসে লেগে গেছে 2 বছরের জন্য, এটা বলা আছে ওখানে। আপনার উত্তেজিত হওয়ার কিছু নাই, সব বলা আছে এখানে। ওইটা ভেজাল লেগে গেছিল। আপনি তাহলে আমার দুলাভাই ডাকতেন কেন? সাব্বির আমার দুলাভাই ডাকতো কেন? আপনি দুলাভাই ডাকেন না আরে? তা আপনি জানতেন না প্রেমটা এখন তোলার মানেটা কি? মানুষকে আনন্দ দেয়া, এই প্রোগ্রাম হিট করানো? আগে প্রোগ্রাম হিট হয়ে আছে, আমি অফ দ্য রেকর্ড ছেড়ে দিয়েছি, ডোন্ট ওয়ারি। আমি সময়ের মতো চলি না, আমি সময়ের আগে চলি, সবসময় মাথা রাখবেন। সুতরাং কোনো কথা বলার সময় ডেফিনেটলি তথ্য প্রমাণটা ওই মানুষে বলেছে, অমুকের কাছ থেকে শুনেছি, এগুলো আমার সাথে চলবে না। এই আমার কোর্টে এই ধরনের মনে হয়, হইতে পারতো, কিন্তু, যদি হয়, মনে হয়, হয়তো, এগুলো চলবে না এখানে। এরা ইয়েস অর নট। তো আপনি রাজনীতিতে একটি দলে আপনি আছেন, একটি দল না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। হ্যাঁ, সেখানে আপনার অবস্থান তো নিষ্ক্রিয় বলছে সবাই। সবাই বললে আবার সবাই কেন আসবে এখানে? আমি একটা পলিটিশিয়ান, আমার একটা অবস্থান আছে। আপনি সবাই, আমি যদি লিডার হই, আপনি সবার কথা ধরবেন না, আপনি আমার কথা শুনবেন। আপনি কুমিল্লার মেয়র হতে না চেয়েছিলেন, না আপনাকে না, এটা ভুল ধারণা। মেয়র হতে দেওয়া হয়নি, এটা একটা ভুল ধারণা। অভিমান করে আপনি দূরে এইটা হচ্ছে সরে সব আছেন। অবস্থা হচ্ছে শোনা কথা, চিলের ব্যাপারটা চলে আসে এখানে। জি। কুমিল্লার মেয়র হওয়ার জন্য যেটা ছিল আমাদের ডামি ক্যান্ডিডেট দিতে হয়, এটা একটা রাজনৈতিক সিস্টেম। কারণ আমার যখন আমি যার পক্ষ নিয়েছিলাম, তখন আমাদের ছিল বিদ্রোহী প্রার্থী, কারণ তখন বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ প্রার্থী দিয়েছে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে। আর আমার ক্যান্ডিডেট যে, সে ছিল বিদ্রোহের প্রার্থী। তাকে যদি বাই চান্স সে ফেলিওর হয়, আমরা ক্যান্ডিডেট দিবই, যে কারণে আমি ডামি ক্যান্ডিডেট হিসেবে মনোনয়ন জমা দিয়ে আবার প্রত্যাহার করে নিয়েছি, এবং সে তার পক্ষে কাজ করেছি। দিস ইজ দ্য বেসিক। এই যে আপনি ভুল ধারণাটা ভেঙে দিলেন। আপনার সব ভুল ধারণা, আপনি আর কি কি ভাঙতে চান বলেন। সম্প্রতি আপনাদের একজন নেতা, যিনি আমাদের রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন,
শ্রেষ্ঠ গীতিকার হিসেবে। উনি বিএনপির সাংস্কৃতিক সম্পাদক, কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার। এই বিষয়টিকে আপনি কিভাবে সাধুবাদ জানাবেন? সাধুবাদের কিছু নেই, উনি আসলে তো দেশসেরা বরেণ্য গীতিকার। উনি বিএনপি করে আওয়ামী লীগ আমলে পুরস্কার পাচ্ছে, মানে পুরস্কারটা একটু প্রশ্ন বিদ্ধ হচ্ছে না, তাই না? ন্যান্সিও কিন্তু বিএনপি করে, সেও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বিএনপি আওয়ামী লীগের আমলে। তো এটা তাহলে পুরস্কারকে একটু প্রশ্নমুক্ত করা হয় আর কি। আর আপনি বলছেন আপনার মামার কথা, গাজী মাজহারুল রহমান সাহেব, তো আপনার মামা একজন সুন্দর, উনি সব জায়গায় মিশে যান, যেহেতু ওনার মেয়ে দিঠে আমরা একসাথে গান বাজনা করি। তো উনি একটা জিনিস এবং জ্ঞানী জিনিস। তো উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন, আওয়ামী লীগ থাকলেও পাবেন, বিএনপি থাকলেও পাবেন, জরুরি আইন থাকলেও পাবেন, ফেরেশতার আইন চললেও পাবেন, কারণ ওনার সে যোগ্যতা আছে। এটা কি আপনি পজিটিভ অর্থে বলছেন না কোনো এবার তো বুঝে নিতে হবে। আমি তো বললাম আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি যাওয়া যেই থাকুক না কেন, ফেরেশতার আইন যদি থাকে, যদি ইরানে নিষিদ্ধ থাকে, উনি পাবেন, এটা ওনার যোগ্যতা। কারণ উনি গাজী মাজহারুল রহমান, ওনার গান বিবিসি রিপোর্টে সেরা 20টি গানের মধ্যে 3টি গানই তার। এটা আমরা খুবই গর্বের সাথে অবশ্যই স্মরণ করতে চাই। হ্যাঁ, তো আপনার চোখে বাংলাদেশের সেরা গীতিকারকে? আমার চোখে এখন সেরা গীতিকার তরুণ মুন্সী। ওর গান গাচ্ছে, তরুণের গান ভালো লাগে। তরুণের অনেক গান অতীতে ভালো লাগতো, তুমি কবিতা, তুমি স্বপ্নচরণের খবর নিও না জেমস ভাইয়ের, বা তুমি আকাশের বুকে সরলতার প্রতিভা, বা আজ মন খারাপের দিন, আজ আনলাকি 13, বা খোদা ভগবান ঈশ্বর, কিংবা কষ্ট বেঁচে খাই। তো তরুণ মুন্সীকে এখন এই মুহূর্তে আমার সবচেয়ে জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার কাকে মনে হয় আপনার এই মুহূর্তে? জনপ্রিয় সিঙ্গার আসলে কোনো পোল নাই তো। কিন্তু আপনি বেশি জনপ্রিয় নাকি আয়ুব বাচ্চু বেশি জনপ্রিয়, না জেমস ভাই বেশি জনপ্রিয়? এটা আসলে জনগণ বুঝবে কার কাছে কে আপনার প্রিয়। দৃষ্টিতে কি মনে হয়? আমার একটা ফ্যান লেভেল আছে যারা আমাকে পছন্দ করে, এটা নিয়ে আমি স্যাটিসফাই আছি যে আমাকে মানুষ পছন্দ করে। এবং কারাগারে যাওয়ার পরে আপনি যে জেমস ভাই থেকে পিছিয়ে আছেন, এটা নিয়ে কোনো দুঃখবোধ আপনার নাই? জেমস ভাই তো আগানো, জেমস ভাই সুপারস্টার বাংলাদেশে, জেমস ভাই একটা ইন্টারন্যাশনাল স্টার। আমি নিজে ওনার ফ্যান, ওনার থেকে পিছনে আগানো কিছু নাই তো, ওনার প্রতি রেসপেক্ট থাকে। কারণ বাংলাদেশের জেমস ভাইয়ের পরে জেমস ভাইয়ের তথ্য আমরা পেয়ে গেছি। জেমস ভাইকে ভালো লাগে। জেমস ভাই কেন, একটা আর্টিস্ট, একটা রকার, উনি শো করছেন, সুরে গাচ্ছেন, এবং ওনার বিষয়ভিত্তিক কিছু গান আছে যেগুলো আমরা ছেলেবেলা গেয়ে বড় হয়েছি, আসলে কভার করে বড় হয়েছি। আয়ুব বাচ্চু ভাই, বাচ্চু ভাইয়ের গান, বাচ্চু লিজেন্ড মিউজিশিয়ান, ওনার গান আমরা করে এসেছি। বেসিক্যালি ব্যান্ড যে ঘর 90s যে ফ্লেভারটা, উইনিং, রেনেসা, মাইলস, ফিডব্যাক, এলআরবি, নগরবহুল, ফিলিংস নগরবহুল পরে হলো, আমরা এই গানগুলো করতাম। করে আমরা আসলে এই প্রথম যে প্রাথমিক শানটা দেওয়া হয়েছে ওনাদের গান গেয়ে আসলে। ও প্রিয়া তুমি কোথায়, সেই গানের আগের জীবনটা কি ছিল এবং গানটা গাওয়ার পর রাতারাতি তারকা হয়ে যাওয়ার পর কি কি পরিবর্তন ছিল, এটা একটু। পরিবর্তনের মধ্যে একটা এসছে, আমি আমার কাজের প্রতি খুব সিনসিয়ার হয়ে গেছি। এই গানটার ইতিহাসটা একটু বলেন না, এই গানটা কিভাবে তৈরি হলো এবং আপনি এর আগে কি ধরনের মানসিকতা নিয়ে ছিলেন, পরবর্তীতে স্টারিজমটা কিভাবে এনজয় করলেন? আপনি তো হঠাৎ স্টার হয়ে যাওয়া একজন। তা তো অবশ্যই, কারণ হচ্ছে আপনার আমি প্রায় 2 বছর প্লেব্যাক করেছি শওকত আলী ইমন ভাইয়ের আন্ডারে। তারপর রিতুন বাবু আমাকে সুযোগ দেন ও প্রিয়া তুমি কোথায় গাওয়ার জন্য, ওনার কথা সুর সঙ্গীতে ও প্রিয়া তুমি কোথায়। মাঝখানে ক্লেম উঠেছিল রাজেশ প্রদীপের সুর করে, তারাই বলেছিল, বাট তারা এখন স্বীকার করে না। তো যার গান তারা স্বীকার না করলে এটা মালিক রিতুন বাবু ভাই, আমি একজন ওখানকার সিঙ্গার, এ হলো মূল কাহিনী। আর যখন আমি ও প্রিয়া তুমি কোথায় বেরোয়, তারপর 6-7 মাস আমার কোনো অ্যালবাম বেরোচ্ছিল না, কারণ বাবু ভাই খুব ব্যস্ত ছিলেন। তখন আমি নিজ দায়িত্বে রাজেশ প্রদীপ ডেকে কিছু মিক্সড অ্যালবাম করলাম এবং সোলো অ্যালবাম করলাম, এবং আমি কাজের মধ্যে ছিলাম। আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার ক্যারিয়ারের 18 বছরের ক্যারিয়ারে আমি 8 বছর অশ্লীল গান, নকল গান, বিভিন্ন রিজনে আমি 8 বছর আমার ক্যারিয়ারে গ্যাপ ছিল। এই 10 বছর আমার গানের সংখ্যা 2000-এর উপরে। আমি কী লেভেলে কাজটা করেছি, ইয়ারলি 2200 গান অ্যাভারেজ। এটা আসলে আমার সময় এসে কারণ নেই, আমি এখানে অনেক অনেক প্লেসড কারণ, এবং আমি সফল এখানে যে মানুষ আমার গান শুনছে, এখনও শুনছে। মাধ্যম চেঞ্জ হয়েছে। আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা পাচ্ছেন। প্রচুর টাকা পাচ্ছে কে বললো আপনাকে? মানুষ বলে। মানুষ বলে? আপনি মানুষের কথা বলেন, আপনি আপনার কথা বলেন। আমি তো মানুষের কথা শুনে আপনাকে প্রশ্ন করছি। কোন মানুষ বলছে এটা? নাম বলেন। আপনার নাম জিজ্ঞেস করলেন না, কোন মানুষ বলছে এটা? মানুষজন বলে যে না, আপনার তো আর মানুষ বলবে না তো, থেকে আপনি মাসে প্রত্যেকটা 2-4 লাখ টাকা পান। প্রত্যেকটা ডিজিটাল শুনেন, এটা তো হাওয়া না, মুড়ি না তো টাকাটা। এটার একটা হিসাব থাকে, একটা ভাউচার থাকে, ইনভয়েস থাকে, জানেন না নাকি? আপনি চেক ছাড়া টাকা, ভাউচার দিয়ে টাকা না, আমাদের স্বল্প টাকা, আমাদের এটা। যাই হোক, টাকা তো টাকাই, হাতেই টাকার নোটের গায়ে একই মার্কা থাকে, তাই না? ওই মসজিদ মার্কা থাকে, মসজিদ মার্কা কোনটা 2-0 কোনটা 3-0 এটা বুঝতে পারলো। আমারটা 3-0 থাকে আর কি, একটু বেশি থাকে, আপনারটাও 0 আছে। তো আপনাকে বুঝতে হবে এই ধরনের কথা বলার সময় ডকুমেন্টেশনটা খুব জরুরি। আমি যদি ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামটা করি, সেটা আমার সাপোর্টিং কোম্পানি হচ্ছে কাইনেটিক মিউজিক। আপনি তাদেরকে জিজ্ঞেস করলে তারা 3 মাস পর পর বিল দেয়,
এখন আমি আমার কোম্পানি আরবে এন্টারটেনমেন্ট, আমি কাজ করছি র্যাবিট হোলের সাথে, তারাও 3 মাস পর বিল দেয়। আমি কাজ করছি শুধুমাত্র একটা মাত্র টেলকোর সাথে, গ্রামীণ ফোন। ওগুল ভচর আমার কাছে আছে, মানুষের কথা দিয়ে কাজ হবে না। আপনার 3 মাস পর পর এই 3টি কোম্পানি থেকে নিয়মিত টাকা আপনি পাচ্ছেন। না না, সেক্ষেত্রে 3টি তো কোম্পানি আপনারা ভুল বলছেন। প্রচুর টাকাই আমি কিন্তু পাচ্ছেন। স্পেসিফিক করলাম যে গ্রামীণ ফোনের ব্যাপারটা ছিল এরকম, আমার সাথে 2014 সালে তারা একটা এক্সক্লুসিভ চুক্তি করে, যেটা শুধু আমার সাথে আছে, বাংলাদেশ আর কোনো শিল্পীর সাথে নেই। সেটা হচ্ছে আমি গান গাবে এক্সপ্রেম নামে একটা অ্যালবাম ছিল, বাংলাদেশে প্রায় 140টা প্রযোজনা প্রতিষ্ঠান এট এ টাইম এটা মার্কেটিং করেছিল। তখন অবশ্য সিডির বাজার অলমোস্ট শেষ। তো সেক্ষেত্রে জিপির সাথে একটা এক্সক্লুসিভ আমার চুক্তি ছিল, যেটা আমার গানগুলো তারা প্রমোট করবে এবং আমার একটা অ্যামাউন্ট আসবে। তখন ভালো টাকা আসতো। এবং ইন্টারেস্টিং হচ্ছে, আপনি জিপি থেকে যে টাকাগুলো পাবেন সেখানে 15% ভ্যাট উৎসে করে হিসেবে কেটে নেওয়া হয়, আর 6% ট্যাক্স কেটে নেওয়া হয়। অর্থাৎ আমি যদি 100 টাকা পাই, তাহলে হাতে আমার কাছে 79 টাকা। টোটাল যদি 200 টাকা হয়, ওরা রাখবে 100 টাকা, আর আমাকে দিবে 79 টাকা। 79 টাকার মধ্যে আমার আবার রেভিনিউ সিস্টেম আছে, গীতিকার শুরু করে যারা আমার সাথে কাজ করে। তো এগুলা সব বিল আছে, এগুলা হাওয়া থেকে আসে আমরা না। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো ইনকাম ট্যাক্স বা দুদকের লোক না না আমি না, আমি তো information ভয় পাই বলবো। না। আমি জীবনে আরেকটা জিনিস Information-টা আপনার share মাধ্যমে করছি। আরেকটা জিনিস ক্লিয়ার করে দর্শকদেরকে, আমার লাইফে দুটো জিনিস নেই, ভয় আর টেনশন। এগুলো আমি কেয়ারই করি না, আমি ভয় পাই না, টেনশনও নেই। আমার 7 বছরে আমার ইয়ে দেওয়া হয় নাই, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া নেই। আমি বলে যাচ্ছি আপনাকে, এরা হয়তো আসবে, মামলা হচ্ছে বা চলছে, আমি ট্যাক্স আগামীকাল জমা দেবো। 7 বছর আমি ট্যাক্স রিটার্ন জমা দিই না। এটার পিছনে একটা রিজন নিশ্চয়ই আছে, এটা আপনাকে বলে গেলাম, ভয়ের কিছু নেই এখানে। ডেকো সেন্স অফ হিউমারে নিচ্ছি ছোট্ট আরেকটা ব্রেক। ব্রেকের পর ফিরে আসছি আরো অনেক 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 তথ্য নিয়ে। এখন আসিফ ভাই, আমি কয়েকটা নাম বলবো, আপনি নামের পাশে বিশেষণ বসাবেন। আখি আলমগীর, সুপার সুপার, একটা ভালো একটা good কারণ soul। হচ্ছে যে আপনি তার সাথে মিউজিক ভিডিও করছেন ইদানিং, এবং তার ইদানিং সাথে না, আপনার ইদানিং তো সিংটা হচ্ছে। ইদানিং ভালো হচ্ছে, আপনি বলতেছেন যে খুব না, ভালো। এর আগে থেকে সে ভালো, কারণ এই যে শিল্পীদের পেছনে যে মানে ফান্ডিং রে আখির উপরে কেউ যেতে পারে না এখন পর্যন্ত। সে ইজ দ্য বেস্ট। ন্যান্সি, ন্যান্সি অসুস্থ, একটু সেক। কণা, কণা ভালো, খুব হিসাবে মেয়ে, এবং তার নিজের ক্যারিয়ার সম্বন্ধে সে কটুক যেতে পারবে। সে অনেক স্ট্রাগল করে একটা মেয়ে, এবং সে একটা সংগ্রাম করে এখানে এসেছে। কারণ কণার সাথে আমার ক্যারিয়ার শুরু প্লেব্যাকে। কণা আমারও কিন্তু বয়সে ছোটো, বাট ক্যারিয়ারে সিনিয়র। প্রীতম, কোন প্রীতম? যে প্রীতম আপনাকে জেলে পাঠালো। প্রীতম, একটা ফ্লুইড বেড়ে দিছি এখানে, আপাতত ঢাকা আছে, পরে দেখা যাবে। কিছু কমেন্টস কেমন? ও তো হাকিম, ওর নাম হচ্ছে হাকিম, হাকিম আহমেদ। এটা তো দোষের কিছু না। না, দোষের কিছু না তো। মাহমুদ ভাই গান গাচ্ছেন, আমি খুশি তো, অসুবিধা কি? ওকে, আমাদের শফিক তুহিন ভাই, শফিক তুহিন হচ্ছে সবচেয়ে নোংরাতম একটা লোক ইন্ডাস্ট্রির, এবং এই যে ইন্ডাস্ট্রির দুর্গন্ধগুলো ছড়ানোর মূল মাধ্যম হচ্ছে সে। বেসিক্যালি ও এবং তার যে অ্যাটিটিউড, এটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই জানি আমরা। আর সে যে মামলাটা করেছে, এর পর থেকেই তার ফেসবুকে ওয়ালে গেলেই আপনি আশীর্বাদ পেয়ে যাবেন, যে সে কী ধরনের আশীর্বাদ ক্যারি করে মানুষের কাছ থেকে। একটি লং ড্রাইভে আপনাকে অফার করা হচ্ছে, দুজনকে নিয়ে যেতে পারবেন, দুজনকে নিয়ে যেতে পারবেন। সেই দুজন হচ্ছে শফিক তুহিন ভাই আর প্রীতম ভাই। এখন তারপরে আপনার দিকে তাকিয়ে মায়া করে বলা হলো যে একজনকে রেখে যেতে পারবেন, কিন্তু একজনকে নিয়ে যেতে না, পারবেন। না। সেক্ষেত্রে দুজনের মধ্যে কাকে নিয়ে আপনি লং না, দুটো নিয়ে যাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। আই লাভ দেম। সো যেতে যেতে কি কথা বলবেন? এটা তো আপনি আর ভিতরে কি সিস্টেম রাখবেন, ক্যামেরা রাখবেন নাকি? না, কিছুই নাই, মনে করেন গাড়ি চলছে। তাহলে তো আমার সাথে ওদের সাথে আমার বোঝাপড়া হবে। আমরা আইসক্রিম খাবো, বাদাম খাবো, আমরা খাবো, টোল দিব, টোল সিগারেট খাবো। তাহলে আপনার কথায় যেটা এখন পাচ্ছি, যে আপনি তাদেরকে আপনার শাড়ির লোক হিসেবেই বিবেচনা করছেন, ওরা কিন্তু আপনি কোথায় এর যাবে? আগের কথায় বলেছেন যে তারা আপনার যোগ্যই না। না না, আপনি তো প্রপোজ দিলেন আপনি, আমি তো আপনাকে অভদ্রভাবে রিফিউজ করতে পারি না, তাই না? আপনি বলছেন যদি এই দুজনকে দিবেন কেন, আর লোক নাই দুনিয়াতে, এই দুজনে খুঁজলেন যেহেতু আমি ভদ্রভাবে বললাম ব্যাপারটা, আর কিছু না। টেলিভিশনের কাজ দেখা হয়, নাটক দেখা হয়? নাটক খুব একটা আসলে, সরি। দীপা খন্দকারের নাটকও দেখেন না? না, দীপা দেখি, মাঝে দেখা হয়। দেখি মানে কি, ওর চ্যানেল ঘুরতে ঘুরতে যদি পাই তাহলে ফিক্স থাকি। দীপার সাথে যখন আমি অভিনয় করি কিংবা অন্য কেউ অভিনয় করে, তখন কি আমাদেরকে আপনি হিংসা করেন? প্রশ্নই আসে না। অ্যান্ড্রু কিশোর, দ্য লিভিং লেজেন্ড, উনি প্লেব্যাকের সম্রাট, এটা বেতাজ বাদশা নয়। হাবিব ওয়াহিদ, হাই ইজ দ্য বেস্ট কম্পোজার, কারণ বাংলাদেশে হাবিব নতুন একটা সাউন্ড নিয়ে এসছে। রিপন খান। রিপন ভাই আমাদের মুরব্বী, এবং আমাদের জিঙ্গালের একটা বেতাজ বাদশা উনি। তো আপনার সবচেয়ে প্রিয়, এর পরের জেনারেশনে আপনার সবচেয়ে প্রিয় কে? আমার সবাইকে ভালো লাগে। আজকালকার ছেলেমেয়েরা যারা আসছে, আপনি একটু খেয়াল করলে পাবেন, আমি কিন্তু ইয়াংদের সাথে অনেক কাজ করি। যেমন আমি কর্নিয়ার সাথে কাজ করছি, অনেকগুলো গান হয়েছে। তারপরে নতুন একটা মেয়ে আছে মোহনা নিষাদ, ওরও গান মানুষ নিয়েছে। আমি চেষ্টা করি যে নতুন আর্টিস্ট বা ইয়াং আর্টিস্ট, লিজা বা কোনাল বা কনা, যারা ইয়াং আর্টিস্ট আছে, যারা একটু ভালো গায়, ভালো পারফরমেন্স করে, আমি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি।
আমার মনে হয় তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, কিন্তু রিয়েলিটি শোর মাধ্যমে যাদেরকে আনা হয়েছে, যারা রিয়েলিটি শোগুলো করেছে তারা হচ্ছে মূল অপরাধী। কারণ তারা রিয়েলিটি শোর মাধ্যমে বিজনেসটা করলেও পরবর্তীতে তাদেরকে নার্সিং করেনি, এদেরকে ছেড়ে দিয়েছে রাস্তাঘাটে। তো এখন এই ছেলেরা গার্ডিয়ানশিপ যতটুকু দরকার আমি দিয়ে থাকি, ফ্রি কনসালটেন্সি। এরা আমাকে ভালোবাসে, আমার কথা শুনে, এবং কোনো ঝামেলা বলে আমাকে জিজ্ঞেস করে। পৃথিবীব্যাপী সেরা চলচ্চিত্র আপনার দৃষ্টিতে কোনটি? আমার কাছে আসলে আমাকে তারে জামিন পর ছবিটা খুব ভালো লেগেছে। সো আমরা আসিফ ভাইয়ের চোখে সেরা চলচ্চিত্র তারে জামিন পরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। I said loud and proper, Ishan. Loud and proper. Loud and proper. Stop it. Enough is enough. Get out. Get out of my class. Out. You want to leave as well? Who was laughing here? Who wants to follow him? I don't want to hear a titter in my class. Look into your books. Shameless boy. Open your books now. Who's going to tell me what the adjectives are? I don't want to start from this class. Yes. Come on. আমরা দেখলাম আপনার প্রিয় চলচ্চিত্র পৃথিবীব্যাপী, আপনি যে চলচ্চিত্রকে নাম্বার 1-এ রাখলেন। পৃথিবীব্যাপী সমস্ত গায়কের ভিতরে একজন গায়কের গান যদি শুনতে চাই, কার গান শুনতে চাইবেন? আমি সৈয়দ আব্দুল হাদী ভাইয়ের মানে ডাইহার্ড ফ্যান, ওনার গানে শোনাতে চাইব। সো আসিফ ভাই, আমি আসলে আপনাকে প্রশ্ন করতে করতে কিছুটা পরাজয় স্বীকার করছি যে আপনি যেভাবে ডেসপারেটলি একের পর এক উত্তর দিচ্ছেন, আলটিমেটলি এই প্রোগ্রামের ভার আমি হজম করতে পারবো কিনা আমি খুব সন্দিহান। কারণ আপনি সব দিকেই মোটামুটি বোলিং এবং ব্যাটিং হ্যাঁ, অলরাউন্ডার ছিলাম আমি, ভালো ফিল্ডিং করতাম, ক্যাপ্টেনও ছিলাম দলের। হ্যাঁ, এটাও ব্যাপার আছে একটা। সো আপনি কোথাও কি একটু জীবনে দমেন নাই? কোথাও কি একটু মানে আমি দমলে আপনাকে বলবো কেন, আমি দমলে আবার দম নিব, তারপর আবার যাবো। প্রেম করে যখন ভাবির কাছে ধরা খাইলেন তখন কি ধরা খাইনি তো, আমি তো বলে দিছি ওকে, এই যে আমি আবার বিয়ে করব। ভাবির এত কি ঠেকা আপনি পড়ছে? প্রশ্ন করেন না কেন? আমি আপনাকে যারা একটা বিয়ে করতে যাচ্ছি এই প্রশ্ন করেন না কেন? এটা তো একটা করবেন না আপনি? exclusive প্রশ্ন। আপনি কাকে বিয়ে করতে যাচ্ছেন? মেয়েকে তো বিয়ে করবো ডেফিনেটলি। হ্যাঁ, মানে কোনো কে মেয়েকে, সে? ছেলেকে তো বিয়ে কোনো করবো না। মিডিয়ার কাউকে? না, মিডিয়ার কেউ না, বাইরের কাউকে? সো এটাও জানি না। আসিফ আকবর আরেকটি বিয়ে করতে যাচ্ছেন, যিনি ভাবি এইভাবেই থাকছেন। হ্যাঁ, আমরা তো হ্যাঁ, আরিফিন কোনো ডিভোর্স সংসারের লোক বাড়বে, কমবে না। রুমি ভাইকে দেখেছি সে 2 বউ মেইনটেইন করতে। কোন রুমি ভাই? আমাদের আরিফিন drummer? রুমি ভাই, আরিফিন রুমি। না না, ওর তো জেলে গেছে, ডিভোর্স বকর চকর কাহিনী আছে, আমার এগুলো নেই। আমি তো ঠিক ইনফরমেশনই শেয়ার আমার করছি তো আপনার সুলতান সাথে। টাইপের হবে আর কি একটা। মানে আমি আরিফিন রুমির নাম নিচ্ছি, এটা তো ঠিকই আছে। না, 2 না, বিয়ে ঘটনা উনি ঠিক করেছেন। আছে। তো আপনি এরকম 2 বিয়ে করতে যাচ্ছেন? আমি তো পৃথিবীর একমাত্র পুরুষ লোক না, 2 বিয়ে করতে যাচ্ছি। না, আপনি একমাত্র না, আপনি তারপরও প্রথমটার পর দ্বিতীয়টা সাহস করছেন। তৃতীয় হইতে পারে, চতুর্থ হইতে পারে, ডিপেন্ডস অন। তো আপনার এই সুলতানি জীবনের পেছনের মর্ম কি? মানে আপনি কি? এটা আমার একটা নিজস্ব স্টাইল আর কি, একটা এটা সবার আছে না আপন আপন ফান্ডা। আমার এরকম, আমার এখন ইচ্ছা, আমার ভবিষ্যৎ কি আমি দেখতে পাই, আমার ভবিষ্যৎ কি দেখে আমার মনে হচ্ছে বিয়ে করা উচিত একটা। এই কারণে কি আপনি আরেকটা বিয়ে করছেন? না না, এটাও ঠিক না। এটা হচ্ছে আমার মনে হচ্ছে বিয়ে করার দরকার। আমার ছেলেরা বড় হয়ে যাচ্ছে, ওরা বিয়ে করার আগে আমাকে বিয়ে করতে হবে, তাহলে পরে আবার ওরা বিয়ে করে আমি ঝামেলা পড়ে যাবো। ভেরি নাইস। আপনি আপনার থেকে আসলে দেশ ও জাতির অনেক কিছু শেখার আছে। তো আপনি কাকে কাকে বদমাশির সাথে জড়িত মনে করেন? যারা যারা বিয়ে বহির্ভূত বদমাশি করে তাদের কারা তারা? নাম দু একটা বলেন। শাহরিন নাজিম জয় হতে পারে, শাহরিন নাজিম জয় একটা নাম, আর বাকি নাম কয়েকটা শুনছি। আবার শালা আসরা একটা সাব্বির, মীর মীর সাব্বির। হ্যাঁ। ধরলে তো এই দুইটারও ধরবো, আর তো কারো ধরবো না। আপনি মীর সাব্বিরকে প্রকাশ্য শালা বলছেন। আমি হ্যাঁ। কিন্তু একবারও এই বিষয়ে এটা আপনার না, না, আমি প্রতিবাদ তো- জানাই। তখন দুলাভাই তো আমার দুজনে ডাকতো। একটা গান শোনান না ভাই। এই মুহূর্তে একটি গান দর্শককে কি শোনাবেন? তো আমার একটা গান, কথা সুর এবং সঙ্গীত তরুণ মুন্সির, এবং কম্পোজিশন মাহান ছিলেন। তোমাদের শহরে আমি বড় অসহায়, কণ্ঠে বাঁধি কত সুর, জানালার বাহিরে শুনি কত কোলাহল, এক চিলতে রোদ্দুর। জীবনের তাগিদে বাঁচার প্রয়াসে প্রতিদিনই হয় কত সন্ধি, মুক্ত হবেও আমি বন্দি, মুক্ত হবেও আমি বন্দি। অসাধারণ। থ্যাংক ইউ। বিদেশে যে একসময় প্রচুর শো করতেন, এখন কি সেই? না, আমি আসলে কখনোই প্রচুর শো করতাম না, আমি সবসময় সফিস্টিকেটেড শো করতাম।
আমি সবসময় মিউজিশিয়ান নিয়ে যেতাম। আমি এখনো বিদেশে শো করলে আমার মিউজিশিয়ান নিয়ে যাই। আর আমাদের দেশের শিল্পীদের ট্রেন্ড হচ্ছে নিজে টিকিট কাটতে পারলে চলে যায়, মিউজিশিয়ানের দরকার নেই। তো সেক্ষেত্রে আমার শো আসলে খুবই কম। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি মুগ্ধ এবং আমি আজ হেরে গেলাম আপনার কাছে। না, হারার কিছু আপনি নেই। সুদর্শন এবং আপনার সাথে মানে আসলে একজন নায়ক আপনি। প্রত্যেকটা পরাজয় একটা শিক্ষা নিয়ে আসে, আমি আশা করি আপনিও শিখে যাবেন কিছু। মানে কি শিখতে হবেই। মানে এই প্রথম আমি কারো কাছে টায়ার্ড হয়ে গেলাম, যে না, আমার মনে হচ্ছে যে না My pleasure. আমি আসলে হেরে গেলাম। তবে আমি হার জিতের জন্য এখানে প্রোগ্রাম করি না, আমি আসলে চাই যে দর্শক ইনফরমেশন গুলো যেগুলো জানে ওনারা আরো পোক্তভাবে তার সঠিক ইনফরমেশন এবং এগুলো বলা উচিত। কিন্তু আসলে মানুষ মিডিয়ার বাইরে অনেক আমাদের নিয়ে অনেক কথাবার্তা বলে, কল্পনা অনেকে আছে বাপ্পা তুলে গালিগালাজ করে। তো এটা আসলে ঠিক না। কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগে অপরাধী বলা যাবে না। আমরা কিন্তু বলে ফেলি, এটা কিন্তু একটা অপরাধ। তো সুতরাং আমাদেরকে সবাই কনসার্ন হতে হবে। ফেসবুক তো এখন হয়ে গেছে বাজার, একটা রাজগঞ্জ বাজার হয়ে গেছে, যে যার মুখে যা আসে বলে দেয়। যেভাবে কথা বললেন ঠিক এইভাবে এই শোতে শামীম ওসমান ভাই কথা বলে হ্যাঁ, গেছেন। ওনাকে আমার ভালো লাগে আসলে, উনি অনেক বোল্ডলি কথা বলেন এবং ওনার প্রোগ্রামটা আমি দেখেছি প্রথম। আমার যে প্রিয় তারকা তাকে আমি সামনে পেয়েছি, আমি তার কাছ থেকে সেই আমার স্বপ্নের গানটি শুনতে চাই, যেটি ছিল ও প্রিয়া তুমি কোথায়। অন্যটা গাই, উপরে তো হলো Okay, okay. তোমাকে যেন ভুলে যাই এই মিনতি প্রতিদিন, আমাকে কুড়ে কুড়ে খায় দিন গিয়ে বাড়ে শুধু ঋণ। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। তুমি ফিরে এলে না বলে জীবনটা হলো গতিহীন। ওয়াও Thank ভাই, you. লাস্ট খালি বলেন আপনার বয়স কত? 46+। মিথ্যা বললেন, কমাই দেবো? জন্মের পর থেকে আপনাকে দেখে আসতেছি। ওকে, আমরা রিয়েলটা বলবো না, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই।